আপনার লোভ, এই লোভের কারণে আপনি যে ফাঁদে পড়তেছেন সেই ফাঁদের গল্পটা আমি এই সিনেমায় বলার ট্রাই করছি। যে ভাইরাল হওয়ার নেশা, এই নেশা তো তোমার এর পেছনে যে ফাঁদ, সেই ফাঁদে পড়লে তোমার কি হইতে পারে। এবারের পর্ব ৮টা বাজি। দর্শক, আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন চলচ্চিত্র নির্মাতাকে। এবারের ঈদে তার পরিচালিত নীলচক্র সিনেমা দেখে এক অভিভাবক হল থেকে বেরিয়ে গণমাধ্যমে বলেছেন, আমার মেয়ে ফোনে ব্যস্ত থাকে সবসময়, সেটি নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। আজ একসঙ্গে আমরা সিনেমাটি উপভোগ করলাম। ইন্টারনেটের একটি ভুল কিভাবে আমাদের জীবন শেষ করে দিতে পারে সেটি দেখলাম। সিনেমার শেষে ও আমার কাঁধে মাথা রাখলো। এখানেই একটি সিনেমার সার্থকতা। এরকম সামাজিক বার্তা নিয়ে এবারের ঈদের এই সিনেমাটি যিনি নির্মাণ করেছেন তিনি মিঠু খান, আমাদের আজকের বিনোদন সারাদিনের অতিথি। চলুন আর কথা না বাড়িয়ে নির্মাতার সঙ্গে গল্প কথায় ডুব দেই। কেমন আছেন? ভালো, আপনি? খুব ভালো আছি এবং সিনেমার অনেক অনেক গল্প তো শুনতেই চাই। তবে প্রথমে আপনাকে বলতে চাই যে অবশেষে আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা এবারের ঈদে নীলচক্র দেখলাম, নীলচক্র মুক্তি পেয়েছে। কতটা নির্ভর হলেন আপনি এখন? না, ডেফিনেটলি এটা তো নির্ভরের ওই জায়গা যদি চিন্তা করা হয় তাহলে আমি বলবো যে একটা সিনেমার যে মেসেজ, সেই মেসেজটা যে একটা টার্গেট অডিয়েন্সকে করে যে সিনেমাটা করা, সেটা পৌঁছায় দেয়া, সেই পৌঁছায় দেওয়াটায় আমি অনেকটাই সাকসেস বলা যায়। কারণ গার্ডিয়ানরা বলতেছে, আপনি একটা তথ্য দিলেন শুরুতে, তারপরেও অনেক গার্ডিয়ান বলতেছে এটা প্রতিটা জেলায় জেলায় উপজেলায় দেখানো উচিত, তারপরে স্কুল কলেজে দেখানো উচিত, এরকম অনেক প্রতিক্রিয়া আমি পাচ্ছি। এটা একটা নির্মাতা হিসেবে অবশ্যই। এবং সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ছোট ছোট করে জানতে চাই যে দর্শকদের সাড়া আসলে কেমন পাচ্ছেন। এবং আমি যেটা শুনেছি যে 10 বছরের শয্যাশয়ী দর্শকও নাকি সিনেমাটি দেখতে হলে এসেছেন। হ্যাঁ, এবং অনেকে 20 বছর পরেও সিনেমা দেখতে আসছে। সেটা পাবলিক প্রতিক্রিয়া আছে, অলরেডি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। আর আমি সিনেমায় ঢোকার আগে, সিনেমার গল্পে ঢোকার আগে, এই বিনোদন সারাদিনের পেছনে একজন মানুষের কথা আমি একটু বলতে চাই। তার নাম রুম্মান রশিদ খান। আসলে আমার এতটাই টেলিভিশন থেকে আসে ফোন প্রোগ্রামের জন্য যে আসেন 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 আসেন, আমি গুটি কয়েক জায়গায় গেছি। তার মধ্যে বিনোদনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম শুধু রুম্মান রশিদের কারণে। কারণ ওনাকে আমার মনে হয় উনি সেলিব্রিটিদের সেলিব্রিটি। আর উনি একাধারে অনেক মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে, এবং ওনাকে আমার দীর্ঘ 1 যুগ ধরে তাকে আমি চিনি। তো তার প্রোগ্রামে আসবো, সে কবে আমাকে ডাকবে সেই আমি প্রতীক্ষায় ছিলাম, সিরিয়াসলি বললাম। তো ফাইনালি সে ডাকছে, আমি টেক্সট দেখে তো অবাক হয়ে গেছি। তো 1 সেকেন্ডে আমি এটা, কারণ আমি আমাদের পাশের দেশে একটা জিনিস আমি মনে করি যে পাশের দেশে একটা শো হয়, কপিল শর্মা শো, সেইখানে যখন আর্টিস্টরা যায় মনে করে যে 1 ধাপ উপরে উঠে গেছে। তো রুম্মানের এই বিনোদন সারাদিনের আমার কাছে মনে হয় যে আমি 1 ধাপ উপরে উঠে গেলাম। এবং আপনাকে পেয়েও আমাদের ভীষণ ভালো লাগছে। মাত্রই আপনি যে কথাটা বলছিলেন সেখানে আমি একটু অ্যাড করতে চাই। আপনি যেটা বলছিলেন যে অনেক অভিভাবকই বলেছেন যে আসলে জেলা উপজেলায় এই সিনেমাটি দেখানো দরকার, এবং আরও অনেকে এভাবে বলেছেন যে প্রত্যেকটা স্কুল কলেজে এই সিনেমাটি দেখানো উচিত। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, এবং দর্শকদের এই যে দাবি আছে সেটা পূরণ করতে আপনারা কি করছেন সেটা শুনবো। না, এটা একটা প্রিপারেশন চলতেছে, অবশ্যই প্রিপারেশন চলতেছে। কারণ এটা যদি বলা হয় যে আমরা যদি পিছনে তাকাই, তাহলে তারেক মাসুদ তার সিনেমা নিয়ে জেলায় জেলায় সে যাওয়ার প্ল্যান করতো। সে সব কিছু সেট আপ নিয়ে সে জেলায় জেলায় তার সিনেমা দেখানোর প্ল্যান করতো। এখন যেহেতু আমার ওই সুযোগটা আছে যে আমি যেই বার্তাটা দিতে চাই, কারণ এই জেনারেশন যেই সিনেমাটা দেখে তাদের অ্যাওয়ারনেসটা যে ক্রিয়েট হচ্ছে বাবা মার মধ্য দিয়ে, তারপরে বাচ্চারাও যে বুঝতেছে তার একটা ভুলে সে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো একাধারে যে এই যে ডিস্ট্রয় হয়ে যাওয়ার থেকে বেঁচে যাওয়া কিভাবে, এই যে ডিভাইসের যে মিসইউজ, মানে গ্যাজেট যে আমরা ইউজ করি, সেটার ইউজ আর মিসইউজের কারণে যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, সেইটাকেই অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাওয়া উচিত। কারণ আপনার লোভ, এই লোভের কারণে আপনি যে ফাঁদে পড়তেছেন সেই ফাঁদের গল্পটা আমি এই সিনেমায় বলার ট্রাই করছি। যে ভাইরাল হওয়ার নেশা, এই নেশা তো তোমার এর পেছনে যে ফাঁদ, সেই ফাঁদে পড়লে তোমার কি হইতে পারে। এই জন্যই গার্ডিয়ানরা আর কি বিশেষ করে এতটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, পজিটিভলি তারা আসলে এটা বলছেন। এবং আমি আরো শুনেছি যে অনেকটা কাকতালীয় ভাবেই নাকি নীলচক্র শুরু করেছিলেন। সুরঙ্গর জন্য মোশাররফ করিমকে কাস্ট করে আপনি রাস্তার ওপারে নামের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, আমি যতটুকু জেনেছি এবং শুনেছি। একটু বিস্তারিত এই গল্পগুলো আপনার কাছে। এটা হচ্ছে যে
আমার এই সিনেমারই প্রডিউসার উনি একজন, ওনার নাম অঙ্কন পোদ্দার। উনি আমাকে প্রথম বলে যে আমরা এরকম একটা গল্প বানাইতে চাই। আচ্ছা। তো সে ওই রাস্তার উপরে নাম দিয়ে আমাকে একটা ছোট্ট সিনপসিস পাঠাইছে। তো সুরঙ্গের সাথে যে রাইটার, ওর নাম নাজিমুদ্দৌলা, ওর সাথে আমরা আগেও কাজ করছি। তো ওরে জানানোর আগে আমি প্যানেলে একটা এডিট চলতেছিল, একটা ওয়েব ফিল্মের, ওই ওয়েব ফিল্মের এডিট চলতেছিল। ওইখানে আমার এডিট ছিল, ওর নাম রিফাতকে বললাম যে এরকম একটা সিনেমা হবে, তো কি বলো, তখনও বলতেছে যে ভাই এটা তো এরকম গল্প তো রাফি ভাই করতেছে। আমি বললাম কি বলো, এই যে আমার কাছে পোস্টার আছে দেখেন। পরে ওইটার পরে আমি নাজিমকে ফোন দিলাম। তো নাজিম বলল ভাই আমি এটা লিখছি 19 সালে। নাজিম বলতেছে আমি এটা 19 সালে লিখছি, তো এটা কেমনে কি, তারপরের দিনে ঘোষণাটা দিয়ে দিল। আচ্ছা, তো আমি সেটাই বলতেছি, যদি আমরা এটা রাস্তার উপরের প্রিপারেশন নিয়ে অনেকটা পথ যাওয়া হইতো তাহলে পুরোটাই লসে থাকতাম। এবং এবার যদি একটু গল্পের প্রসঙ্গে আসতে চাই, প্রায় 25 বছর আগে সাইবার ক্যাফে খুবই ট্রেন্ডি প্লেস ছিল এবং নিশ্চয়ই আপনারও সেখানে যাওয়া হয়েছে। যদি জানতে চাই যে আসলে নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে কি গল্প আপনি সাজিয়েছিলেন? রাইট, এটুকু নিজের অভিজ্ঞতা থেকেই করা। আমি প্রচুর সাইবারে থাকতাম, আমার কলেজ শেষ করে আমি সাইবারে ঢুকতাম, ঢুকে বিকেলবেলা বাসায় ফিরতাম। তো সেই জায়গায় একটা ইয়াং ছেলে মেয়েদের যেই বিষয়গুলো থাকে, বিশেষ করে ছেলেদের ইয়াং টিনেজ যারা, তাদের ভেতরে যা খেলতো আমি ওইটা ওইখানে ট্রাই করছি বলার একটা গল্পের মধ্য দিয়ে জার্নিটা শুরু করছি আর কি। এটা নিজের অভিজ্ঞতা অবশ্যই, এবং অনেকেই রিলেট করতে পারবে আমার বিশ্বাস। অবশ্যই। এবং আরেকটু শুনতে চাই যে আসলে নীলচক্র সিনেমায় আমরা যতগুলো কেস দেখেছি তা দেখে মনেই হয়েছে যে বাস্তবের জীবনের অভিজ্ঞতার আলোকেই বা জীবনের গল্প থেকেই আসলে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কারো জীবনের গল্প কি নিয়েছেন এখানে? আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যেহেতু এই মামলাগুলোর ক্ষেত্রে কি কি হইতে পারে, কি কি ডিজাইনে কি ভাবে এই মামলাগুলোর হয়, সেটার ক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কারো হেল্প নিচ্ছি যে এই ক্ষেত্রে কি কি হয় স্ক্রিপ্ট ডিজাইনের ক্ষেত্রে। তখন সে কিছু পরামর্শ দিছে, সেটার একটা ইনপুট ওইখানে দেয়া। আরিফিন শুভ অনেক সিনেমাতেই পুলিশ বা যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তাকে এই সিনেমাতে কাস্ট করার পেছনে আসলে আপনার কি ভাবনা ছিল বা আপনি কি বিষয় বিবেচনা করেছিলেন? না, বেসিক্যালি এই সিনেমায় আমরা দুইটা আর্টিস্টকে টার্গেট করছি, যে হয় এ নয় এ। আচ্ছা। তো দুজনের সাথে আমি দুজনের সাথেই বসছি। ফাইনালি আরিফিন শুভকে কাস্ট করার পেছনে আরেকটা কারণ ছিল, আরিফিন শুভ আমাকে যাওয়ার পরই বলে ফেললো যে মিঠু আমি তো এই টাইপ ক্যারেক্টার অনেক করে ফেলছি, অমুক তমুক এই সেই দিয়ে নামগুলো বলার পর আমি বললাম যে করছেন, কিন্তু ওইটার প্রেজেন্টেশন আর এইটার প্রেজেন্টেশনটা একটু খেয়াল করেন। আচ্ছা। তো ওইটার প্রেজেন্টেশনটা ছিল অনেক ম্যাচিওর, এই সেই অ্যাকশন। আমি বলছি ওইটার ধারে কাছে দিয়ে যাবো না, আমরা শুধু গল্পটা বলতে চাই একদম বাস্তবতার নিরিখে। যেইভাবে মানুষ একটা ডিবি অফিসারকে দেখে বা স্পেশাল ব্রাঞ্চের একজন মানুষকে যেইভাবে দেখে বাস্তবে, সেইভাবেই প্রেজেন্ট করতে চাই। তারপরে সে বলল আচ্ছা তাহলে ঠিক আছে, দেখো তাহলে প্রেজেন্টেশনটা যেন একটু অন্যরকম হয়। তারপরে কিছু উদাহরণ সে টানলো, এরকম। ওকে ফাইন। তো তার ইনভলভমেন্ট যখন সে এই হ্যাঁ বলছে, তারপর থেকে পরের দিনই থেকে আমার মনে হয় যে তার ইনভলভমেন্ট যেইভাবে হয়েছে একদম শেষ করা পর্যন্ত। আমরা মাঝখানে তার মায়ের চলে যাওয়া, সত্যি আমিও এটা একটু বলতে চাচ্ছিলাম যে এবং শুটিং এর মাঝপথেই তো গত বছরের জানুয়ারিতে আরিফিন শুভর মা মারা যান এবং তারপরে তিনি আবারও এসে জয়েন করেন। ওই সময়টাতে আসলে শুটিং সেটে চিত্রনায়ক আরিফিন শুভকে আপনি কিভাবে দেখেছেন? আরিফিন শুভর মার চলে যাওয়াটা আমাদের পুরো সেট সবার সব রেডি। তো সেই জায়গা থেকে তার মা চলে গেল, আমরা সেট ওইভাবেই রেখে দিছি। প্রত্যেক দিন আমাদের কস্ট গেলে যাবে, কিন্তু আমরা এইভাবেই রাখবো, প্ল্যান ছিল এরকম। তারপরে আমরা প্রতিদিন তার সাথে দেখা করি। তার মার যেহেতু কোমায় চলে গেছে, তো সেই জায়গা থেকে তার কাছে গিয়ে সকাল থেকে গিয়ে বিকাল থেকে গিয়ে বসে থাকা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তার সাথে আমরা ছিলাম। থেকে তারপরে এক সপ্তাহ পরে ফাইনালি সে বললো যে চলো আগে বাড়ি। আমরা ভাবছি যে এটা হয়তো অনেক লম্বা একটা গ্যাপ হইতে পারে, তো না, ফাইনালি সেও এতটাই ডেডিকেশন ছিল তার সেই সময় আসলে। এবং আপনি যে সময়ে মন্দিরা চক্রবর্তীকে কাজ করেছিলেন, তখন তো আসলে তার প্রথম সিনেমাও মুক্তি পায়নি। কোন ভাবনা থেকে আপনি মন্দিরা চক্রবর্তীকে কাজ করেছিলেন? এইটার আমি আগেও বলছি যে আমার সিনেমার জন্য একটা ক্লাসিক্যাল নাচ যেন একটা মেয়ে দরকার, ক্লাসিক জানতে হবে তার। তো সেই জায়গা থেকে খোঁজাখুঁজির পর যে দুই একজনের নাম আসলো, তার মধ্যে মন্দিরা চক্রবর্তীর নামটাও আসলো।
ও আবার আরেকটা প্রোগ্রাম থেকে চ্যাম্পিয়নও হওয়া নাচের উপরে। তো সেই জায়গা থেকে ওনাকে আনলাম, উনি আমেরিকা থেকে আসার পরে আমার সাথে বসার পরে গল্প শুনেই সে বলছে আমি এটা করবো। মানে বলছে এটা আমার সাথে একদমই যায়, মানে বাস্তব লাইফের সাথে এটা একদম যায়। তো সেই জায়গা থেকে তার সাথে যাওয়া, আর সিনেমার মধ্যেও তার পারফরমেন্স যারা দেখছে তারা বুঝবে যে কেন তাকে নেয়া। কণ্ঠ তারকা বালাম এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন। বালাম কেন, এই প্রশ্নটি নিশ্চয়ই অনেকের মনেই চলে এসেছে। চরিত্র বলা হয়, খল চরিত্র কি এরকম হয়? খল চরিত্র আমার মনে হয় না এটা খল চরিত্র, এটা একটা তার ভেতরের যেই তার জীবনে যে একটা ইনসিডেন্ট ঘটে যাওয়া, সেই ঘটে যাওয়া ইনসিডেন্টের কারণে সে হয়তো কিছুটা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তাও সবার ক্ষেত্রে না, সে বেছে বেছে কিছু জায়গা দিয়ে যায়। তো এটা কি খল বলে কিনা আমি ঠিক শিওর না, এটা বোধ হয় না খল। আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান সেটি শুনতে চাই, আপনি এই চরিত্রকে যেভাবে ব্যাখ্যা করতে চান। এই চরিত্রটা একটা প্রতিশোধ পরায়ণ জায়গা থেকে, যে তার কাছে মনে হয়েছে যে এরকম যারা করে তাদের আমি আস্ত রাখবো না বা তাদের আমি ছাড় দিব না। অবশ্য ফাইনালি সে কাউকে ছাড়ে না। ফজলুর রহমান বাবুর মতো গুণী একজন অভিনেতা এই সিনেমাতে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছেন, তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? বাবু ভাই আমাকে বলছে যে সে সারা জীবন আমার সাথে এখন থেকে কাজ করবে। ওয়াও। এবং বাবু ভাই বলছে, বাবু ভাইকে আমি যখন বললাম যে বাবু ভাই আমি সিনেমাটা একটু রিহার্সেল করাইতে চাই, কি বলো এখন সিনেমায় রিহার্সেল করে কেউ? আচ্ছা আমি আসবো। তো পরপর সে প্রথম দিন আসছে, সবাই আসছে অ্যাকচুয়ালি, আরিফিন শুভ থেকে শুরু করে, মন্দিরা থেকে শুরু করে, বাবু ভাই, শিরিন আলম থেকে শাহেদ আলী থেকে শুরু করে সব আর্টিস্ট রিহার্সেল করছে এবং প্রত্যেক দিন আসছে। আচ্ছা, এসে রিহার্সেল করছে, করে করে চলে গেছে। তারপরে যখন সেটে গেছে সবাই জানে তো আমার ক্যারেক্টারটা কি, আর বেশি পরিশ্রম করতে হয়, একদম চমৎকার ওয়েতে আমি শ্যুটটা করে বেরোইতে পারছি, কোনো কষ্টই হয়নি। বাহ, 19 দিন শুটিং করেছেন নীলচক্র সিনেমার। সেই সময়ের শুটিং কালীন কোনো বিশেষ স্মৃতির কথা কি এই মুহূর্তে মনে পড়ছে? বিশেষ স্মৃতিটা কি, একটা তো ইনসিডেন্ট জানলাম, তারপরে আর কি মানে হেসে খেলেই তো শেষ করে ফেললাম, হেসে খেলে, এবং প্রাণবন্ত ছিল, সবাই খুব উচ্ছ্বাস এবং মজা পাচ্ছিল, কারণ এত ফ্রেন্ডলি ছিল, পুরো পরিবেশটা এত ফ্রেন্ডলি ছিল যে কারো কাছে মনেই হয় না যে শুটিং করতেছে। যেমন আরিফিন শুভ, আমি এমনও হয়েছে সেটে আসার 4 ঘন্টা সে ওয়েট করছে, বসেই ছিল, কিন্তু সে বসে থাকাটা ওই বসে থাকা না, সে কারো পিছন দিয়ে খোঁচা মারতেছে, ওই করতেছে সেই করতেছে, নানান ফান ফুর্তির মধ্য দিয়ে শুটিংটা শেষ করে ফেলছে 19 দিন। এই জন্য 19 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারছে। কেউ দেখলে, সিনেমা দেখলে মানে এখনো বলে যে এটা 19 দিনের সিনেমা, কারণ 33টা লোকেশন ছিল, 33টা লোকেশনে 19 দিনে শ্যুট করা। আচ্ছা, এবং আমরা যেমনটা দেখেছি যে আপনি এবং মন্দিরা চক্রবর্তী সময়ে সময়ে হলগুলোতে ভিজিট করছেন, কিন্তু আমাদের হিরো যে আরিফিন শুভকে তো আমরা এখন দেখতে পাচ্ছি না। তিনি যতটা ডেডিকেশন দিয়ে সিনেমায় কাজ করেছেন, এই প্রচারণার সময়, ঈদের প্রচারণার জন্য আপনারা যেভাবে ছুটেছেন, ওনাকে সেভাবে ছিল যে এটা কি আসলে একটু জানতে চাওয়া যে ব্যবসার ক্ষেত্রে কি সিনেমার ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে? আরিফিন শুভ মেইন প্রোটাগনিস্টের ক্ষেত্রে উনি যখন আসবে সেটার একটা আওয়াজ একরকম হবে, উনি না আসলে আরেক রকম হবে। তো সেই জায়গা থেকে আরিফিন শুভ বেসিক্যালি সিনেমা রিলিজের সময় তার জ্বর চলে আসলো, রিলিজ পাইলো, আর তার ভয়াবহ জ্বর। তো সেই জ্বরে সে বিছানায়, তো প্রায় 4-5 দিনের মতো সে বিছানায় ছিল। তো সেই জায়গা থেকে আমরা কি আর জোর করে আনতেও পারি না। তারপরে ধীরে ধীরে সে নানানভাবে মিডিয়াতে, তার সোশ্যালে সে কিছু কিছু বলা ট্রাই করছে, আমরা দেখছি সে বলা ট্রাই করছে, প্রচারণায় যতটুকু পারছে সে করছে, কিন্তু একটা মানুষ সুস্থতা তো একটা বড় নিয়ামতের, সেটাতে আসলে কারোরই হাত নেই। এবং নীলচক্র সিনেমার শেষাংশে আমরা আসলে নীলচক্র 2 এর একটা আভাস পেয়েছি, তাহলে কবে দেখতে পাচ্ছি? স্বাভাবিকভাবে সে প্রশ্ন তো চলেই আসে। 2 কবে হবে এটা এখনো জানি না, তবে তার মাঝখানে হয়তো আরেকটা সিনেমা হয়ে যাবে। আচ্ছা, সেটা নীলচক্রের অন্য একটা মানে নীলচক্র না, অন্য একটা সিনেমা শুরু হয়ে যাবে, মানে স্ক্রিপ্টিং হচ্ছে আর কি। এবং এও শুনেছি যে 17টি দেশে নীলচক্র সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, এই বিষয়ে আপনার কাছে শুনবো। ইউরোপ, আমেরিকা, কানাডা, তারপরে ইউরোপেরই ম্যাক্সিমাম 10টার মতো ইউরোপই আছে, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড থেকে, সুইডেন থেকে শুরু করে, তারপর অস্ট্রেলিয়া, এগুলো মিলে ফ্রান্স আছে। তো সব কিছুতে অলরেডি আমার স্ক্রিনার চলে গেছে, দেখা যাক
ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে ওরা রিলিজ করে দিবে আর কি। আচ্ছা, এবং এখনো যারা নীলচক্র সিনেমাটি দেখেনি তাদের কেন হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটি দেখা উচিত, কি বলবেন এই বিষয়ে? সিনেমা তো আসলে একটা বিনোদনও একটা থাকে, তার মধ্যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসও এই সিনেমার মধ্যে আছে নীলচক্রে। তো আমার বিশ্বাস যে যদি গার্ডিয়ানরা তার সন্তানদের নিয়ে দেখতে চায়, কিছু একটা তারা হয়তো ওখান থেকে অ্যাচিভ করতে পারে, যেটা সন্তানকে চেঞ্জের ভূমিকা রাখতে পারে। সন্তানের এই সোশ্যালি যে তাদের ইনভলভমেন্ট, সেখান থেকে সতর্কতাটা তাদের ভেতরে ঢুকতে পারে, সেখান থেকে তারা একটু চেঞ্জও হইতে পারে। গার্ডিয়ানরা সেখান থেকে কোনো পরামর্শও তাদের দিতে পারে। নিশ্চয়ই, সেই জন্য নীলচক্র দেখা উচিত। অবশ্যই। এবারের ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা মুক্তির 1 সপ্তাহ পরেই পাইরেসির কবলে পড়লো, এবং এর আগেও বরবাদ সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখানে একটু বলতে ইচ্ছে করে যে আসলে শুধু শাকিব খানের সিনেমাই কেন বারবার এমন ঘটনা কেন ঘটায়, এ বিষয়ে আপনার কি বলার আছে? এটা শাকিব খান আমাদের এত বড় মেগা স্টার, তার সিনেমা, তার শত্রুর অভাব নাই। আমরা প্রকাশ্যে বা ইসে দেখতে পাই তার পেছনে মানুষের লেগে থাকা, মানে লেগ পুলের যে বিষয়টা, এটা শাকিব খানের ক্ষেত্রে প্রবল। এটা ঠিক না। এই কালচারাল প্র্যাকটিসের জায়গাটা একটু অন্যরকম হওয়া উচিত আমাদের সবার। এটা সুস্থতার মধ্য দিয়ে যাওয়া উচিত। তো সেই জায়গাটা এরকম আমরা নিজেরা ধ্বংস করে ফেলি, এটা আসলে ঠিক না। কারণ এই কালচারাল প্র্যাকটিসটা একরকম শুদ্ধতার মধ্য দিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। তো যারা এটা করে তারা আসলে এই প্র্যাকটিসে আসার মানুষ না। এবারের ঈদে আপনার সিনেমা বাদে অন্য যে নির্মাতারা আছেন যারা এত ভালো ভালো কাজ করেছেন, তাদের কাজগুলো কি দেখা হয়েছে, বা দেখে থাকলে কোন সিনেমা আপনার খুব ভালো লেগেছে? আমরা তো যেমন এশা মার্ডার সিনেমার ওরা আমাদের অফার দিল যে আসেন আমরা আপনাদের সিনেমা দেখি, আপনারা আমাদের সিনেমা দেখেন, একটা হোক, মেলবন্ধন হোক। তো সেখান থেকে আমাদের শো ওরা দেখলো একসাথে সবাই, আবার ওদের শো আমরা একসাথে দেখলাম। দেখে এটা তো একটা ভালো লাগার জায়গা না? তারপরে এখন যে আবার স্ক্রিনিং হচ্ছে, স্পেশাল স্ক্রিনিং, ওরা দাওয়াত দিচ্ছে, একজনকে দাওয়াত দিচ্ছে। আমি আজকেও, কালকে রাত্রে আমি ইনসাফের পাইলাম, দাওয়াত পাইলাম। তার আগে তাণ্ডব হয়ে গেছে, তো এইরকম আবার আমাদেরটাও হবে। খুব সুন্দর। এইভাবে একটা এটাই তো আসলে প্র্যাকটিস, তাই না? হওয়া উচিত। অচেনা হৃদয়ের মিঠু খান এবং নীলচক্রের মিঠু খান, কতটা পার্থক্য রয়েছে? অনেক পার্থক্য। আমি আমার প্রথম সিনেমাটার ক্ষেত্রে বলতে গেলে আমাকে জোর করে নামায় দিচ্ছে, একদম জোর করে। আমি বলছি আমি তো সিনেমার কিছুই জানি না। বলছে তুমি পারবা। আমার প্রডিউসার বলছে তুমি পারবা। প্রডিউসার এনায়েত আকবর মিলন ভাই, সে আসলে আমার উপরে এতটাই ভরসা করে বা এতটাই করে, তার কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ। অবশ্যই আমি অনেক কৃতজ্ঞ তার কাছে। সে জোর করে আমাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নামায় দিচ্ছে। যদি জানতে চাই, প্রথম সিনেমার কোন ভুলগুলো আসলে আপনি নীলচক্র সিনেমায় করেননি? শিল্পী বাছাই। আচ্ছা, ওই সময় না বুঝে হয়তো অনেক কিছু করছি, এই ক্ষেত্রে সেটা করিনি। প্রপার একটা সিনেমার যা যা দরকার সেটা আমি আগে থেকেই সেটা আমার ক্লাস করে, সিনেমার উপর পড়াশোনা করে তারপর এই ফিল্মে নামা। এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। নীলচক্র সিনেমা আরো ভালো হতো যদি আর একটু টাইম পেতাম। আরিফিন শুভকে নিয়ে একটি তথ্য দিন যেটা আমরা কেউ জানি না। সে অনেক খুঁতখুঁতে। মন্দিরা চক্রবর্তীর কোন গুণটি বা কোন দিকটি আপনাকে খুব মুগ্ধ করে? ও খুবই জেন্টল, খুবই পোলাইট, খুবই মুগ্ধ করে। কৈশোরে বড়দের ছবি দেখতে গিয়ে কখনো ধরা খেয়েছেন? কার কাছে ধরা খেয়েছেন? কারো কাছেই ধরা খাইনি। প্রিয় অভিনেতা হিসেবে র্যাঙ্কিং করতে হবে, যিনি আপনার প্রিয় অভিনেতা তিনি 1 নম্বরে থাকবেন। নামগুলো বলছি: ABM সুমন, আরিফিন শুভ, মামুনুল হাসান, ইমন। আরিফিন শুভ 2 নম্বরে। 3 জনই তো? ইমন, সুমন। আর অভিনেত্রীদের কথা যদি জানতে চাই, প্রসূন আজাদ, মন্দিরা চক্রবর্তী, প্রিয়ন্তী উর্বি। অ্যাক্টিং এর ক্ষেত্রে যদি বলি তাহলে প্রসূন আজাদ। আর সৌন্দর্যের ক্ষেত্রে যদি বলি বিউটি, তাহলে মন্দিরা, প্রিয়ন্তী উর্বি, প্রসূন। আর এই ক্ষেত্রে অ্যাক্টিংয়ে আমার কাছে প্রিয়ন্তী উর্বিও ভালো, মন্দিরাও ভালো, সবাই ভালো। কিন্তু র্যাঙ্কিংয়ে প্রসূনকে আমার মনে হচ্ছে অ্যাক্টর, মানে ওর অ্যাক্টিং স্কিল অনেক ভালো, ও অন করতে পারে ক্যারেক্টার। এখানে এসে একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেল, বাট তারপরেও আসলে এখানেই সবাইকে একটু ডিপ্লোম্যাটিক হতে হয়। আমি সরাসরি বললাম।
কিন্তু চমৎকার ছিল, ভীষণ ভালো লাগলো গল্প করে, আড্ডা দিয়ে বিনোদন সারাদিন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আর নীলচক্র সামনের সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে, সেখান থেকে এখন সীমান্ত সম্ভারে চলতেছে। তো দর্শকদের বলবো যে আপনারা সিনেমা হলে যান, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমা দেখুন, আপনাদের মতামত শেয়ার করুন। আর বিনোদন সারাদিনের সবাইকে অনেক ধন্যবাদ।